নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করেছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে আলোচনা করব। সংবাদ শিরোনামে এসছে যে লাদাখে আন্দোলন শুরু হয়েছে। কেন হঠাৎ করে লাদাখে আন্দোলন শুরু হলো, তা আবার লোকসভা ভোটের আগে? যে লাদাখ বা কাশ্মীরকে নিয়ে মোদী সরকার এতদিন গর্ব করছিল যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের মানুষের প্রতি তারা জাস্টিস দিয়েছে, লাদাখের মানুষের প্রতি তারা জাস্টিস দিয়েছে, অথচ এই লাদাখই কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে? যেই আন্দোলনের নেতা হলেন সোনাম ওয়াংচু। তো আজকের ভিডিও হচ্ছে প্রোটেস্ট ইন লাদাখ বা লাদাখ প্রোটেস্ট। যেটা জানা যাচ্ছে যে লাদাখের জনগণ তারা আন্দোলন শুরু করেছে। তারা কেন আন্দোলন শুরু করেছে? আন্দোলন শুরু করেছে তাদের একগুচ্ছ দাবি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর এই আন্দোলনের যিনি নেতা লিডার, তিনি হলেন সোনাম ওয়াংচু। এই সোনাম ওয়াংচু হচ্ছেন এই লাদাখের একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং এডুকেশনিস্ট এবং একজন সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী, যিনি তার সমাজ সেবা করার জন্য ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন। যেই ম্যাগসেসাই অ্যাওয়ার্ড হলো আমাদের এশিয়ার নোবেল। তিনি ভারতবর্ষের যে আর্মি আছে, আর্মিরা যাতে শীতকালে সহজেই এই লাদাখ অঞ্চলে তাদের নিরাপত্তা দিতে পারে, তার জন্য সেখানে হিট রুম তৈরি করেছেন। এই রুমে সোলার প্যানেল থেকে সৌরশক্তি দ্বারা এখানে গরম করা যাবে বা রুমকে হিট হবে, যার ফলে শীতকালে আমাদের দেশের আর্মিরা সহজে এখানে থাকতে পারবে। এছাড়াও তিনি আর্টিফিশিয়াল গ্লেশিয়ার তৈরি করেছেন এবং সেখানের শিক্ষা ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। আর এই হলেন সেই সোনাম ওয়াংচু, যার জীবনীর উপর নির্ভর করে বিখ্যাত সিনেমা, জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস সিনেমা হয়েছে। অর্থাৎ তার জীবনী থেকে অনুপ্রাণিত হয়েছে এই 3 ইডিয়টস সিনেমা। আর এই 3 ইডিয়টস সিনেমাতে যে র্যাঞ্চোর যে চরিত্র, অর্থাৎ আমির খানের যে চরিত্র, যে র্যাঞ্চো পরে আসছে পুংসুক ওয়াংরু, সেই র্যাঞ্চোর চরিত্র কিন্তু এই সোনাম ওয়াংচু থেকে নেওয়া হয়েছে। যে র্যাঞ্চোর চরিত্র আমাদের কাছে কিন্তু খুব জনপ্রিয়। যে র্যাঞ্চোর বুদ্ধির কাছে সিনিয়ররা তার দরজায় হিসু করতে এসে কারেন্টে শক খেয়ে গেছিলো, কিংবা যে র্যাঞ্চোর কাছে প্যান্টের জিপ থেকে পেনের নিব, সমী মেশিন, কিংবা যে র্যাঞ্চো চতুরের চমৎকারকে বলাৎকার করে দিয়েছিল, সেই র্যাঞ্চোই হচ্ছে এই সোনাম ওয়াংচুর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে এই ক্যারেক্টারটি তৈরি করা হয়েছে। আর এই যে লাদাখে আন্দোলন চলছে, সেই লাদাখের আন্দোলনে কিন্তু মেন লিডার হলেন এই সোনাম ওয়াংচু। যখন কোনো একটি প্রদেশে কোনো একটি বিষয় নিয়ে আন্দোলন হয়, সেই আন্দোলনের একজন যোগ্য যদি নেতা থাকে, সেই আন্দোলন কিন্তু সুদূর প্রসারী হয়। কারণ যেহেতু এই সোনাম ওয়াংচু একজন নামী লোক, গোটা বিশ্বের কাছে তার পরিচিতি আছে, তিনি বড় বড় পুরস্কার পেয়েছেন এবং তার চরিত্র নিয়ে সিনেমা হয়েছে, তাই তিনি যখন এই আন্দোলনটি নেমেছেন, বুঝে নিতে হবে এই আন্দোলনটা কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ। আর একজন সমাজসেবী হয়ে যিনি দেশের উন্নতির জন্য কাজ করছেন, তিনি যখন আন্দোলন করছে, তখন কিন্তু তার এই আন্দোলনের পেছনে আমাদের সকলের সাপোর্ট আছে। এখন আপনি এই সোনাম ওয়াংচুর আন্দোলনকে সাপোর্ট করবেন কি করবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভিডিওটি ভালো করে দেখুন। তিনি কিন্তু হাঙ্গার স্ট্রাইক করছেন, অর্থাৎ আমরণ অনশন করছেন, যেটাকে তিনি নাম দিয়েছেন ক্লাইমেট ফাস্ট। এই ক্লাইমেট ফাস্ট কিন্তু নাম দিয়েছেন, সেটা কিন্তু পরে বলবো। তিনি টানা 21 দিন এই আমরণ অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটছে, যেখানে একজন বড় ক্যারেক্টার এই আন্দোলন শুরু করেছেন, সেই খবর কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মিডিয়া চ্যানেল কিন্তু এটাকে কভার করছে না। যদিও কভার করছে, খুব কম সময়ের জন্য দেখাচ্ছে, বাকি খবরের ভিড়ে কিন্তু এই খবর চাপা পড়ে যাচ্ছে। এখন এই সোনাম ওয়াংচুর আন্দোলনটা শুধুমাত্র লাদাখকে বাঁচানোর জন্য। তিনি বলেছেন তার সোশ্যাল মিডিয়া থেকে যে তিনি যদি আন্দোলনে না নামতেন, তাহলে কিন্তু আগামী দিনে লাদাখ কিন্তু ধ্বংস হয়ে যাবে, এমন হয়ে যেতে পারে লাদাখ ভারতের অংশই থাকবে না। সেই বিপদের দিকে তাকিয়ে কিন্তু তিনি এই নিঃশব্দে আন্দোলন শুরু করেছেন। যদিও ভারতের মিডিয়ার কাছে এই আন্দোলন সেরকম গুরুত্ব পাচ্ছে না, বিদেশ থেকে কিন্তু এই আন্দোলনের গুরুত্ব পাচ্ছে, কারণ সোনাম ওয়াংচুর সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু খুব রিচ বাড়ছে সারা বিশ্ব জুড়ে। এখন কেন এই লাদাখে আন্দোলন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আগে কি ছিল? আগে লাদাখ ছিল জম্মু কাশ্মীরের অংশ, আর এই জম্মু কাশ্মীর জুড়ে ছিল কি
370 ধারা আর 35-এর এ ধারা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল এই জম্মু কাশ্মীরকে, যেখানে সেই জম্মু কাশ্মীর ভারতের অন্যান্য রাজ্য থেকে আলাদা সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু এই বিজেপি সরকার বা মোদী সরকারের দীর্ঘদিনের একটা প্রতিশ্রুতি ছিল যে তারা যদি কখনো ক্ষমতায় আসে কাশ্মীর থেকে 370 ধারা তারা বাতিল করে দেবে। আর সেটাই হয়েছে যখন 2019 সালে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসে। আর ক্ষমতায় এসেই আগস্ট মাসে মোদী সরকার কাশ্মীর থেকে 370 নম্বর ধারা আর 35-এর এই যে ধারা বাতিল করে দেয় এবং পুরো জম্মু কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেয়, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। একটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর অপরটি হচ্ছে লাদাখ। যখন এই 370 ধারা বাতিল করা হয়েছিল তখন কিন্তু গোটা দেশ জুড়ে বিতর্ক হয়েছিল, কেউ কেউ সাপোর্ট করেছিল, কেউ কেউ তার বিরোধিতা করেছিল। এখন যেহেতু ক্ষমতায় ছিল বিজেপি সরকার যখন ক্ষমতায় থাকে তখন যেহেতু তারা এই কাজটি করেছে, তখন এই জম্মু কাশ্মীরের উন্নতির জন্যই, ডেভেলপমেন্টের জন্যই যে তারা এই 370 ধারা বাতিল করেছে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য বা প্রপোজাল। এইটাই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে প্রচার করেছিল, বলেছিল যে এই দুই ভাগে ভাগ করে দেওয়ার পরে সরকারের পক্ষে থেকে কিংবা বেসরকারি উদ্যোগে অনেক উন্নতির কাজ করা হবে জম্মু কাশ্মীরে। এবং তার সাথে জম্মু কাশ্মীরের মানুষকে একগুচ্ছ প্রপোজাল দেওয়া হয়েছিল। সারা ভারত মানুষও দেখতে পেয়েছিল যে সরকার জম্মু কাশ্মীরের জন্য কিছু একটা করতে চলেছে। কি কি প্রপোজাল দিয়েছিল? তখন বলেছিল যে লাদাখকে 6th শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে। 6th শিডিউল কি, পরে আলোচনা করছি। তার সঙ্গে আরও বলেছিল যে লাদাখ বা গোটা জম্মু কাশ্মীরে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করা হবে সরকারি বা বেসরকারি উদ্যোগে, এবং জম্মু কাশ্মীর আর লাদাখকে স্পেশাল প্রভিশন দেওয়া হবে। তার সাথে আরও বলেছিল যে লাদাখের যে ক্লাইমেট বা যে এনভায়রনমেন্ট আছে, যেটা আলাদা, যার গুরুত্ব একটা আছে, সেই এনভায়রনমেন্টকে কিন্তু বা পরিবেশকে রক্ষা করবে সরকার। যখন এই জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ আর জম্মু কাশ্মীর তৈরি করা হয়েছিল তখন কিন্তু লাদাখের এক শ্রেণীর মানুষ কিন্তু এটাকে সাপোর্ট করেছিল, এমনকি তাদের যে উদযাপন করার যে ভিডিও কিন্তু সামনে এসেছিল। মেনলি কাশ্মীরি পণ্ডিতরা, যারা একটা সময় কাশ্মীর থেকে বাধ্য হয়ে চলে এসেছিল দিল্লিতে বা ভারতের বিভিন্ন জায়গাতে, তারা কিন্তু লাদাখের কয়েকটি অঞ্চলে বাস করত। তারাও কিন্তু এই উদযাপনে বা এই উৎসাহে বা এই সেলিব্রেটিংয়ে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ তখন সরকার দেখাতে চেয়েছিল যে আমাদের সিদ্ধান্ত ঠিক এবং আমাদের সিদ্ধান্ত জন্যই কিন্তু এই লাদাখের মানুষ আমাদের সঙ্গে আছে, তারা এই আনন্দ উদযাপন করছে। পরে কি জানি, পরে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল আর সুপ্রিম কোর্ট বলেছে যে 370 ধারা যেটা বাতিল করা হয়েছে এটা কিন্তু সাংবিধানিক, এতে কোনো অসাংবিধানিক কাজ করা হয়নি। কিন্তু এ তো ঠিক আছে, কিন্তু তাহলেও কেন লাদাখ নিয়ে এত সমস্যা তৈরি হচ্ছে? এখন জম্মু কাশ্মীরকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, লাদাখ আর জম্মু কাশ্মীর। এখন এই দুই প্রদেশের মধ্যে কিন্তু বিস্তর ফারাক তৈরি হয়েছে, আর সেই ফারাকটাও কিন্তু এই আন্দোলনের একটা মূল বিষয়। কি, জম্মু কাশ্মীরে সরকার তখনই বলেছিল যে জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে, যদিও কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে, যেমন দিল্লিতে আছে, যেমন পন্ডিচেরিতে আছে, এরকম থাকবে। আর অন্যদিকে বলেছিল যে লাদাখে কিন্তু কোনো বিধানসভা থাকবে না, যেমন চণ্ডীগড়ে বিধানসভা নেই, কিংবা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিধানসভা নেই, এখানে বিধানসভা থাকবে না। আবার কি, আমরা জানি যে জম্মু কাশ্মীর যে পার্টটা দেওয়া হয়েছে সেই পার্টটাতে কিন্তু আগের থেকেই ইকোনমি কিন্তু স্ট্রং ছিল, কারণ ওখানে ট্যুরিজম সেক্টরের ব্যাপক উন্নতি ছিল। অন্যদিকে মানে যে কাল্টিভেশন হতো, যেমন যে জাফরান চাষ হতো, আদার্স আছে আপেল চাষ হতো। অন্যদিকে লাদাখে কিন্তু যেহেতু বেশিরভাগটাই পাথরের এরিয়া, ওখানে হচ্ছে সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে, ওখানে চাষবাস খুব একটা ভালো হয় না। আর যেহেতু দুর্গম এরিয়া, ট্যুরিজমও যেতে পারে না, তাহলে কি এখানে ইকোনমি কিন্তু স্ট্রং নেই। আবার কি, সরকার যত সামান্য যে ডেভেলপমেন্ট করছে টোটালটা কিন্তু জম্মু কাশ্মীরে করছে, লাদাখে কিন্তু কিছু করছে না। রেলপথ, সড়কপথ টোটালটাই জম্মু কাশ্মীরে। আর কি, যেহেতু জম্মু কাশ্মীরে বিধানসভা আছে হবে, তো জম্মু কাশ্মীরে কিন্তু পিএসসি থাকবে, পাবলিক সার্ভিস কমিশন, যাদেরকে যারা যে সিভিল সার্ভিস অফিসার তৈরি করবে রাজ্যের। কিন্তু লাদাখের কিন্তু এই পাবলিক সার্ভিস কমিশন থাকবে না বা নেই, তাহলে কিন্তু এদের সমস্যা হবে প্রশাসনিক ব্যাপারে। এখন এই যে এই যে জম্মু কাশ্মীর আর লাদাখের পার্থক্য, এখানেই কিন্তু লুকিয়ে আছে এই সোনাম ওয়াংচুর আন্দোলনের যে মূল কারণ। এখন এই যে সোনাম ওয়াংচু বা গোটা লাদাখ
কি কি ডিমান্ড করছে? তারা ডিমান্ড করছে যে মূল প্রথম যেগুলো বিজেপি তাদেরকে প্রপোজাল দিয়েছিল যে 6th শিডিউল, ডেভেলপমেন্ট, স্পেশাল প্রভিশন, এই পরিবেশ বাঁচানো, একটাও তারা করেনি সরকার। আর সেগুলোই কিন্তু দাবি তুলছে এই সোনাম ওয়াংচুর এই প্রতিবাদের তার সঙ্গীরা। প্রথম বলছে যে লাদাখকে 6th শিডিউলে ঢুকানো হবে। প্রথমে বলছে যে লাদাখকে 6th শিডিউলে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এখন 6th শিডিউল কি? 6th শিডিউল হচ্ছে যেখানে আপাতত 4টি রাজ্যের মর্যাদা দেওয়া আছে, যেখানে আসাম, ত্রিপুরা, মিজোরাম আর মেঘালয়, অর্থাৎ ATM2 আমরা এটা মনে রাখার জন্য বলি, এদেরকে এখানে অন্তর্ভুক্ত করা আছে। আর এই যে 6th শিডিউলে এদেরকে যোগ করা হয়েছে, তার জন্য কিন্তু এরা ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করতে পারবে। কিসের জন্য? যে ট্রাইবালদের জন্য, অর্থাৎ একটা হচ্ছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর ট্রাইবালস, আদিবাসী সম্প্রদায়ের জন্য জেলা স্তরে স্বতন্ত্র একটি কাউন্সিল তৈরি করতে পারবে। যে এই অঞ্চলে আদিবাসীরা আছে, তো আদিবাসীদের যে সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার জন্য স্পেশাল নিয়মকানুন এখানে জারি থাকবে। এছাড়াও কি, যেহেতু এটা লাদাখ, আর লাদাখ কিন্তু হিমালয়ান পার্বত্য অঞ্চলে অবস্থিত, অন্যদিকে এই 4টে রাজ্য কিন্তু হিমালয়ান পার্বত্য অঞ্চলে অবস্থিত, এই 4টে রাজ্যের কিন্তু বায়োডাইভার্সিটি অন্যদের থেকে আলাদা, লাদাখেও সেম। তাই লাদাখেরও বায়োডাইভার্সিটিকে রক্ষা করার ক্ষেত্রে এই 6th শিডিউলে অন্তর্ভুক্ত অত্যন্ত জরুরি বলে মনে করছেন লাদাখের মানুষ। পয়টা কিন্তু বিজেপিও কিন্তু এটা একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি পরে পালন করেনি। পরে কি, এদিকে বলা হয়েছে কি যে জম্মু কাশ্মীরের একটা বিধানসভা থাকবে, অন্যদিকে লাদাখে কিন্তু বিধানসভা থাকবে না। এটাও কিন্তু একটা মূল কারণ। লাদাখের অধিবাসীরা বলছে যে যে লাদাখকে কিন্তু লাদাখে বিধানসভা থাকবে না, এটা তারা মানতে পারছে না। লাদাখকেও কিন্তু ফুল স্টেটহুড দিতে হবে, অর্থাৎ পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। যেমন জম্মু কাশ্মীরের এই যে বিধানসভা থাকে, সেরকম বিধানসভা কিন্তু এখানেও দিতে হবে। কারণ যত বিধানসভা থাকবে সেখানে কী হবে, তাদের যে লিডার MLA-রা সেখানে অংশগ্রহণ করতে পারবে। আর MLA-রা যতক্ষণ অংশগ্রহণ করবে বিধানসভাতে, তত কিন্তু লাদাখের যে প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের মানুষের দাবি তারা এই আইনসভাতে তুলতে পারবে। তাহলে কি সেখানে ডেভেলপমেন্টটা দ্রুত হবে। আর কি বললাম যে লাদাখ চাই যে এদের আলাদা পাবলিক সার্ভিস কমিশন থাকুক, তাহলে ওই অঞ্চলের মানুষ কিন্তু রাজ্যের যে সিভিল সার্ভিস পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে পারবে। তাহলে লোকাল ছেলেপুলে হলে তারা কিন্তু সেখানের নির্দিষ্ট কারণগুলো কিন্তু তুলে ধরতে পারবে, সমস্যা বুঝতে পারবে। এখন সবই যদি IAS অফিসার হয়, তাহলে কিন্তু সেটা দিল্লির নিয়ন্ত্রণাধীন থাকবে, সেখানে কিন্তু এরা কাজ করতে পারবে না। আর যেহেতু এদের বিধানসভা নেই, তার মানে কি সমস্ত অফিসারদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেটা কিন্তু কী হবে, যে অফিসাররা একচ্ছত্র করবে, সাধারণ মানুষের কোনো পার্টিসিপেশন থাকবে না। আর কি, লাদাখ চাইছে যে যেহেতু লাদাখ হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত, এখানে যে জলবায়ু আলাদা, পরিবেশ খুব ভালো, তাই পরিবেশকে বাঁচিয়ে ডেভেলপমেন্ট করতে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে। এখন লাদাখে যদি কমার্শিয়ালাইজেশন বেশি হয়, অনেক কর্পোরেট সেক্টর যে লাদাখে যে হোটেল তৈরি করছে, যদি অনেক কর্পোরেট সেক্টর বা পুঁজিবাদী সংস্থা যদি লাদাখে গিয়ে হোটেল তৈরি করে কিংবা কোনো কারখানা তৈরি করে, তাহলে কি পাহাড় কেটে তৈরি করবে, কিংবা ওখানের যে পরিবেশ সেটাকে দূষণ হবে। আর পরিবেশ দূষিত হলে আমরা জানি যে ওখানে প্রকৃতির রোজ দেখা দিবে। যেমন দেখা দিচ্ছে উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে কিংবা ধস দেখা দিচ্ছে, তার লাদাখের কিন্তু মানুষের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে খুব অসুবিধা হবে বা ওখানে পরিবেশ নষ্ট হবে। তাই লাদাখের মানুষ চাইছে যে এখানের যে প্রাকৃতিক পরিবেশ আছে, এখানের যে 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 ক্লাইমেট আছে, সেই ক্লাইমেটকে রক্ষা করে এখানে উন্নতি হোক, আর উন্নতি তারা চায়। আর কি, লাদাখ মেনলি লাদাখ গঠিত দুটি জেলা নিয়ে, লে আর কার্গিল। আর এখানে লোকসভা সিট কিন্তু একটা। লাদাখের মানুষ বলছে একটা লোকসভা সিট কিন্তু আমরা নেব না, আমাদেরকে মিনিমাম 2টো লোকসভা সিট লাগবে। 2টো লোকসভা সিট তারা এই কারণে চাইছে, যত তাদের মেম্বার বেশি হবে, MP বেশি হবে, ততই কিন্তু তারা সাধারণ মানুষের যে যে অভিযোগ তারা পার্লামেন্টে তুলতে পারবে। আর পার্লামেন্টে তুললেই সেখানে কিন্তু ডেভেলপমেন্ট করতে বাধ্য হবে কেন্দ্র সরকার। এ হলো লাদাখের ডিমান্ড। এখন এই যে হাঙ্গার স্ট্রাইকটা চলছে, সোনাম ওয়াংচু এটাকে কি বলছে, ক্লাইমেট ফাস্ট। ক্লাইমেট ফাস্ট কেন বলছে, যেহেতু এই আন্দোলনের একটা মূল বিষয় হচ্ছে লাদাখের যে পরিস্থিতি, লাদাখের যে জলবায়ু, লাদাখের যে আবহাওয়া, লাদাখের যে পরিবেশ, এই পরিবেশটাকে বাঁচানো। যেহেতু এটা পরিবেশের জন্য কাজ করা হচ্ছে বা পরিবেশের জন্য আমরণ অনশনের যে পথ বেছে নিয়েছে এই সোনাম ওয়াংচু বা তার সঙ্গীরা, সেই কারণেই তারা নাম দিচ্ছে যে ক্লাইমেট ফাস্ট, অর্থাৎ ক্লাইমেটের জন্য তারা আমরণ অনশন করছে।
আর এটাই কিন্তু লাদাখের যে আন্দোলনের একটা মূল গুরুত্ব, যেই গুরুত্ব গোটা বিশ্বের মানুষের কাছে এই আন্দোলনের তাৎপর্য বাড়িয়ে দিয়েছে, যে একজন মানুষ, সমাজসেবী মানুষ, লাদাখের পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন করছে। এখন এখন কেন্দ্র সরকার কি করছে? কেন্দ্র সরকার কিন্তু এই লাদাখ নিয়ে যে এত যে প্রতিবাদ চলছে, এখন পর্যন্ত কোনো প্রোটেস্ট করেনি আর কোনো কমেন্টও করেনি। লাদাখ থেকে কিন্তু বিজেপির এমপি আছে, তবু কিন্তু কোনো বিষয়েরা কথা বলছে না। অন্যদিকে কি দেখা যাচ্ছে যে কোনো মিডিয়া কভারেজ এই আন্দোলনে নেই। এত বড় একটা ফিগার সোনাম ওয়াংচু আন্দোলন করছে, অথচ কোনো মিডিয়া কিন্তু সেখান থেকে খবর করছে না, আর করলেও খুব ছোট খবর, আর যে খবরগুলো বড় বড় খবরের যে চাপে ঢাকা পড়ে যাচ্ছে। যেমন ইলেকট্রাল বন্ডে বড় বড় দুর্নীতি সামনে এসছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, কিন্তু কোনো মিডিয়া কিন্তু এটাকে খবর করছে না, কারণ আমরা জানি সামনে লোকসভা ভোট, আর আমাদের দেশের বেশিরভাগ মিডিয়াটাই হচ্ছে আমাদের রুলিং পার্টি দ্বারা এটা অপারেট করা হয়, এদেরকে টাকা দিয়ে যা দিক, টাকা পয়সা বা ক্ষমতা দেখিয়ে আমরা গদি মিডিয়া বলি। সেই কারণেই এরা এই সোনাম ওয়াংচুর আন্দোলনটাকে কভার করছে না, কারণ সামনে ভোট আছে, ভোটের আগে একটা নেগেটিভ পাবলিসিটি হবে। অন্যদিকে কি হবে, যে যখন 370 ধারা বাতিল করা হয়েছিল, সরকার বা রুলিং পার্টি বারবার বলেছিল যে আমাদের এই 370 ধারা বাতিলের মূল লক্ষ্য হচ্ছে জম্মু কাশ্মীরের ডেভেলপমেন্ট করা। এখন লাদাখ বলছে আমাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি, বরঞ্চ আমরা বিপদে পড়ে আছি, এমন জায়গায় আছি লাদাখ কিন্তু ধ্বংস হয়ে যাবে, কোনো না কোনো দিন হয়তো লাদাখ আর ভারতের অংশই থাকবে না। এটা কিন্তু সোনাম ওয়াংচু বলেছে, যেহেতু লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। অন্যদিকে জম্মু কাশ্মীরে কি হচ্ছে, জম্মু কাশ্মীরে এতদিন হয়ে গেলেও জম্মু কাশ্মীর বিধানসভায় কিন্তু ভোট হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্র সরকারকে বলে দিয়েছে যে আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যে কিন্তু জম্মু কাশ্মীরে ভোট করতে হবে, যদিও লোকসভার সাথে জম্মু কাশ্মীর বিধানসভার ভোট কিন্তু ঘোষণা করেনি নির্বাচন কমিশন। অর্থাৎ দুই ক্ষেত্রেই বিজেপি বা রুলিং পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও কিন্তু পরিপূর্ণ হয়নি। আর সেইখানে যদি লাদাখ থেকে আবার আন্দোলন হয়, তাহলে কিন্তু তাদের যে মোটিভ, তাদের যে আসল উদ্দেশ্য, সেটা কিন্তু এখানে ধরা খেয়ে যাবে, যে লাদাখে কিন্তু কোনো উন্নতি হয়নি, ফালতু একটা গিমিক তৈরি করা হয়েছিল। অন্যদিকে কিছু কিছু বিজেপি নেতারা কিন্তু এই সোনাম ওয়াংচুকে তার চরিত্র নিয়ে, তার কাজ নিয়ে অলরেডি গালাগালি করতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা জানি সোনাম ওয়াংচু কত বড় ফিগার, ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছেন, এমনকি ইউএনও থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার বিরুদ্ধে এরকম বলাটা কতটা মূর্খামি সেটা সময় বলবে। অন্যদিকে বিরোধী যে পার্টিগুলি আছে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, তারাও কিন্তু এই লাদাখের এই আন্দোলন নিয়ে কোনো কথা বলছে না। এত বড় একটা ইস্যু, সেটা নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না। এটা খুব আশ্চর্যজনক ব্যাপার যে লোকসভা ভোট সামনেই, তার আগে ইলেকট্রাল বন্ড দুর্নীতি নিয়ে কোনো আন্দোলন নেই বিরোধীদের। অন্যদিকে লাদাখের সোনাম ওয়াংচু যেখানে আন্দোলন করছে, সেখানে কোনো বিরোধীরা কিন্তু এই নিয়ে কোনো আন্দোলন করছে না। এটা কিন্তু ভারতীয় যে রাজনীতির পক্ষে বা ভারতীয় সংবিধানের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক, সেটা পরে সময় বলবে। এখন সরকার কি চাইলে এখন এই লাদাখের জন্য স্পেশাল প্রভিশন বা এই যে 6th শিডিউল ঘোষণা করতে পারে ভোটের আগে? যেহেতু একটা বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে, সোনাম ওয়াংচু বলে একটা বড় ফিগার, কিন্তু এই মুহূর্তে সরকার কিন্তু কিছুই ঘোষণা করতে পারবে না, কারণ আমরা জানি নির্বাচন কমিশন লোকসভা ভোট 2024-এর যে মোরাল কোড অফ কন্ডাক্ট কিন্তু ঘোষণা করে দিয়েছে। এই মুহূর্তে সরকার কোনো কিন্তু আর নতুন করে প্রভিশন দিতে পারবে না। এখন দেখা যাক এই লাদাখের আন্দোলন কোন দিকে যায়, সোনাম ওয়াংচু পরবর্তী ক্ষেত্রে কী করে, আর সরকারই কী করে, আর লোকসভা ভোটে এই আন্দোলন কতটা প্রভাব খাটাতে পারে, আর ভোটের পরে লাদাখের মানুষের জন্য কি অপেক্ষা করছে। এই হলো আজকের ভিডিও। এখন এই লাদাখের আন্দোলন নিয়ে আপনার মতামত কি, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।